আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে থাকবে প্রধান শিক্ষক নিয়োগের বিগত সকল বছরে যত গণিত এসেছিল তার বাংলা ব্যাখ্যা সহ সমাধান। কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল? ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ সাধারণত কী হয়ে থাকে? বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়ে থাকে, সুতরাং এদের অন্তর্ভুক্ত কোণ হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। ধরেন এখানে আমরা যদি বলি যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের উপরস্থ পি বিন্দুতে, এখানে যদি একটা বিন্দু ধরি আমি, এই বিন্দুটা হচ্ছে পি, এই অংশটাকে যদি বলি যে টি, তাহলে হচ্ছে পিটি হচ্ছে এর একটি স্পর্শক, অর্থাৎ এটাকে স্পর্শ করেছে। ওকে, ওপি স্পর্শ বিন্দুগামী হচ্ছে ব্যাসার্ধ। যেহেতু আমরা বলেছি যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তাহলে এখান থেকে আমরা এই যে ও বিন্দু আর পি বিন্দু হচ্ছে একটা লম্ব আঁকি। এখানে বলা হয়েছে যে স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ, খেয়াল করে দেখেন স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। এখন আমরা যদি এই কোণটা আঁকি তাহলে এটা কি কোণ হবে? অবশ্যই এটা হবে সমকোণ, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে এক সমকোণ। একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, মানে যত তত, এরকম যদি প্রশ্ন হয় যে যত তত, তখন আপনি যেটা করবেন এই দুইটা জিনিসকেই যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। 35 আর 25 মিলে হচ্ছে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব হচ্ছে আমরা 30। এই প্রশ্নের উত্তর 30। একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 8 ভাগের 1 অংশ লাভ হলো। গরুটির ক্রয় মূল্য কত? যেহেতু বলা হয়েছে গরুটির ক্রয় মূল্য কত, আমাদেরকে ধরে নিতে হবে যে গরুটির ক্রয় মূল্য এক্স। তাহলে কি এই গরুটির ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস, যেহেতু লাভ হয়েছে 8 ভাগের 1 অংশ, তাহলে 8/x ইজ ইকুয়াল 450। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, লসাগু করলে হচ্ছে এটা 8 আর x গুণ করলে হচ্ছে 8x প্লাস x ইজ ইকুয়াল 450। আর এই গুণ যদি করি তাহলে 8x প্লাস x সমান হচ্ছে 9x, আর ওইদিকে 450 ইন্টু হচ্ছে 8, অর্থাৎ এই পাশ থেকে যদি শুধুমাত্র এক্সটা রাখি তাহলে এই 9টা চলে যাবে ওই পাশে, একটা লাইন কম লিখলাম। এবার 9 দিয়ে যদি আমি ভাগ করি যে 45কে 5 নং 45, অর্থাৎ 5, এখানে থাকে একটা শূন্যটা এখানে বসাই দিই, তাহলে 50 ইন্টু 8 গুণ করলে 5 8 40, 5 আর 8 গুণ করলে, আমি কিন্তু বাংলা ইংরেজি মনে হয় লিখে ফেলছি, এটা 5 হবে। তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 400, অর্থাৎ 400 টাকা হচ্ছে ওই গরুটার ক্রয় মূল্য। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 এবং 15 ঘন্টায়, বলা আছে ঘন্টায়, পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে দুইটা জিনিস আমরা এখানে আন্ডারলাইন করলাম। গণিতের ক্ষেত্রে প্রথমেই আপনি ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাকে নিয়ে কাজ করতে হবে সেই জিনিসটা কিন্তু মার্ক করে ফেলবেন। যেহেতু এটা হচ্ছে এমসিকিউ, আমরা খুব ব্রড লাইনে যাব না, আমরা খুব শর্টলি কিভাবে আনসার করা যায় সেই জিনিসটাই, মানে প্রশ্নের মধ্যে কিভাবে আপনি উত্তর করে ফেলতে পারবেন সেই জিনিসটাই শিখব। প্রথম নল দিয়ে একটি চৌবাচ্চায় 10 ঘন্টায় পূর্ণ হয় বলা আছে, তাহলে 1 ঘন্টায় যদি আমরা ধরি তাহলে কি হবে, 1 বাই মানে 10 ভাগের 1 অংশ
12 ঘন্টার ক্ষেত্রে হচ্ছে 12/1 15টার ক্ষেত্রে হচ্ছে 15/1। এখন বলছে 3টা একসাথে যদি ছাড়ে তাহলে অবশ্যই মোট পূর্ণ হয় সেটা আমার যোগ করতে হবে। এখানে আমি যদি যোগ চিহ্নগুলো বসাই দিই, প্লাস প্লাস সমান সমান কত হবে? 15, 12 এবং 10, এই তিনটার লসাগু কত হয়? কারো সমস্যা হলে লসাগুটা করে নেবেন। 5 2 গুণে হচ্ছে 10, 3 10 30, 30 2 গুণে হচ্ছে 60। তাহলে নিচে আমরা লিখব 60। 60কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে হচ্ছে 6। তাহলে এখানে আমরা লিখলাম 6 প্লাস 12কে 60 দিয়ে গুণ করলে হচ্ছে 5, 5কে 1 দিয়ে গুণ ভাগ করলে হচ্ছে 5, আর 1 দিয়ে গুণ করলে হচ্ছে 5ই থাকে। 15কে 60 দিয়ে 60কে 15 দিয়ে ভাগ করলে হয় 4, 1 দিয়ে গুণ করলে হয় 4, অর্থাৎ 6 4 10 15। নিচে হচ্ছে 60, উপরে হচ্ছে 15। এটাকে যদি ভাগ করি তাহলে 1/4/1। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 4/1 পূর্ণ হয় 1 ঘন্টায়। প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে হাফ অংশ পূর্ণ হয় কত? তাহলে আমরা এখন লিখতে পারি যে হাফ অংশ পূর্ণ হয়, তাহলে এই যে ভগ্নাংশটা আছে এখানে এটা উল্টে যাবে, অর্থাৎ 4/1 ইন্টু হাফ। এবার যদি আমরা এটা কাটি তাহলে পাই 2, অর্থাৎ হাফ অংশ পূর্ণ হয় 2 ঘন্টায়। এই প্রশ্নের উত্তর হবে 2 ঘন্টায়। 24 নম্বর প্রশ্ন, 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে? এ ধরনের সকল অঙ্কের জন্য সুপার একটা শর্টকাট রয়েছে। প্রথমে যে জন দেওয়া আছে, যেমন এখানে 30 জন দেওয়া আছে, সেই জনের সাথে দিন যেটা আছে তার সাথে গুণ করতে হবে এবং পরবর্তী দিন দিয়ে ভাগ করতে হবে। এখানে প্রথমে 2টা জন দেওয়া আছে, কীরকম? যেমন এখানে 30 জন আর এখানে হচ্ছে 15 জন, 30 আর 15 পাইলাম। আবার দিনও দেওয়া আছে দুইভাবে, একটা হচ্ছে 24 দিন, আমি ভিন্ন কালারে লিখি, 24 দিন আর হচ্ছে 12 দিন। এই ক্ষেত্রে প্রথমে যেই জন দেওয়া আছে ওইটা থেকে দ্বিতীয় যেই জন দেওয়া আছে সেটা বিয়োগ করব। যেমন এখানে 30 পাইলাম, এখানে হচ্ছে 15 পাইলাম, তাহলে 30 থেকে 15 বিয়োগ করব, থাকবো হচ্ছে 15 জন। একইভাবে প্রথম যেই দিন দেওয়া আছে 24, দ্বিতীয় যেই দিন দেওয়া আছে সেটা থেকে বিয়োগ করব। তাহলে 24 থেকে 12 বাদ দিলে হচ্ছে 12 দিন। এটা হচ্ছে জন আর এটা হচ্ছে দিন। ওকে, এখন প্রথম জনের বিয়োগ থেকে যা পাইলাম, কি পাইলাম আবার বলছি, এই যে প্রথম জন মানে হচ্ছে এখানে 30 জন, এটার সাথে আপনার এই যে দিন আছে বিয়োগ থেকে যেটা পাইলাম সেটাকে গুণ করে দ্বিতীয় যে জন থেকে প্রাপ্ত যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা উত্তর পেয়ে যাব 24 দিনে। এটা শর্টকাট, বিস্তারিত আমরা পরবর্তীতে একটা অঙ্কতে বুঝাই দিব। করিম এবং রহিমের নম্বরের অনুপাত হচ্ছে 3:4। কতে করিম, রতে রহিম, অর্থাৎ 3:4। আবার বলা আছে যে রহিম ও মোহনের নম্বর, প্রথমে কি আছে? রহিম, এখানে কিন্তু রহিম আছে 4। আবার বলা আছে রহিমের অনুপাত হচ্ছে 6, তাহলে আমরা আপাতত এখানে 6 লিখলাম। আবার বলা আছে মোহনের হচ্ছে 7 অনুপাত, তাহলে এই মোহন বরাবর আমরা এখানে আপাতত 7 লিখে রাখলাম। এটাকে যদি আমরা 2টা পার্ট করি তাহলে দেখেন প্রথমে রহিমে আছে এখানে 4, তারপরে রহিমে আছে 6। এমন একটা সমান নম্বর বের করতে হবে গুণ দিয়ে, যেটা দুই জায়গায় রহিমের নাম্বার সমান বলে। যেমন এই 4কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 24 হয়, আর এই 6কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 24 হয়, অর্থাৎ রহিম কিন্তু দুই জায়গায় 24 হয়।
তাহলে বাকিগুলোকেও তো আমার গুণ করতে হবে। যেহেতু এটাকে 4 দিয়ে গুণ করছি, এই 7কেও 4 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে আমি 4 বসাইতে পারি, আর এই যে এই 3কে আবার 6 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটাকে 6 দিয়ে গুণ করছি। তাহলে আমরা এই অংশে পাই হচ্ছে 18, রহিম হচ্ছে 24, আর 7কে যেহেতু 4 দিয়ে গুণ করছি, 4 7 হচ্ছে 28। 18, 24, 28। এখন এটাকে যদি একটু ছোট করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়? 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, 12 আর হচ্ছে 14। চাওয়া হয়েছে কি? করিম ও মোহনের নম্বরের অনুপাত। করিমের নম্বর হচ্ছে এটা, মোহনের নম্বর হচ্ছে এটা, 9 × 14। এখানে অপশনগুলোর মধ্যে 9, 14 কিন্তু অনুপাত আছে, তাই এটাই উত্তর। পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, অর্থাৎ যোগফল 74 বছর। তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে। খেয়াল করে দেখেন, 10 বছর পূর্বে 2 জনের যদি 74 বছর হয়, আমি 74 লিখলাম, তাহলে বাবার 10 বছর পূর্বে আর ছেলের 10 বছর পূর্বে, দুইটা যদি বাদ দেই তাহলে তাদের 10 বছর পূর্বে বয়স ছিল 54। ওকে, এখানে একটা অনুপাত দেওয়া আছে, দেখেন 7:2। 7:2, অর্থাৎ এই অনুপাত দুইটাকে আমি যদি যোগ করি তাহলে হচ্ছে 9 বা 9x ধরতে পারি। 7x 2x যদি করি তাহলে হচ্ছে 9x। 9x কত? 10 বছর পূর্বে ছিল 54। 9x ডিভাইডেড বাই হচ্ছে 54, তাহলে হচ্ছে 6 নং 54, অর্থাৎ 6x পাই। অর্থাৎ আমরা ধরে নিলাম যে এখানে 6 করে 6 এক অনুপাতের মান, তাহলে হচ্ছে এখানে 7 × 6, তাহলে 6 7 42, মানে এই 7 অনুপাত মানে হচ্ছে 42 বছর ছিল বাবার, আর 2 অনুপাত মানে হচ্ছে 6 2 গুণে হচ্ছে 12, তাহলে বাবার বয়স ছিল 42, ছেলের বয়স ছিল 12। তাহলে আমরা এখানে লিখে ফেলি 42 আর হচ্ছে 12, এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পুত্র। ওকে, যদি 10 বছর পূর্বে 42 হয়, বর্তমানে তাহলে 52। প্রশ্নে বলা আছে কি 10 বছর পর, তাহলে আমরা এখানে 10 বছর আবার যোগ করে দেই, তাহলে কি পাই আমরা? 62 আর হচ্ছে 32। এখানে 62 আর 32 কিন্তু নাই, আপনি দেখতেছেন এখানে 31 আর 16 আছে, তাহলে এটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাই 31 16। তাহলে এই প্রশ্নের উত্তর হবে এটা। এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন। প্রথম 4 দিনে গড় আয় হচ্ছে 40 টাকা, বাকি দিনগুলোতে গড় আয় কত টাকা? খেয়াল করে দেখেন, প্রথমে বলা আছে যে 12 দিনে হচ্ছে 504 টাকা, আর প্রথম 4 দিনে গড় আয় হচ্ছে 40 টাকা। প্রথম 4 দিনে যদি গড় আয় 40 টাকা হয়, 40 × 4 = 4 দিনে আয় করছে 160 টাকা। তাহলে আর কত দিন বাকি আছে? অর্থাৎ 12 দিন থেকে যদি আমি 4 দিন বাদ দিই তাহলে তাকে হচ্ছে 8 দিন। অর্থাৎ 12 দিনের আয় হচ্ছে 504 টাকা মাইনাস এই 4 দিনের আয় হচ্ছে 160 টাকা, তাহলে 8 দিনে আয় বাদ থাকে হচ্ছে 344 টাকা। তাহলে এই 344কে আমরা গড় করি 8 দিয়ে, 8 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে এখানে 43 টাকা। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? এই ধরনের যে কোনো ধরনের মানে প্রশ্ন যদি থাকে তাহলে আপনাকে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে a + b + ab ডিভাইডেড বাই 100, যেহেতু এটা শতকরা তাই একটা পার্সেন্ট হবে। অর্থাৎ প্রথমে কি হইল, আমার 20% বৃদ্ধি পাইল, আমি লিখি a সমান হচ্ছে 20,
প্লাস দ্বিতীয়তে কি বলা হলো 10% হ্রাস হইল মানে কমে গেল, তাহলে এটা আমরা একটু কমে গেল মানে হচ্ছে 10 প্লাস উপরে কি আছে a ইন্টু বি অর্থাৎ 20 ইন্টু -10 ডিভাইডেড বাই 100%। এবার আপনি যোগ বিয়োগ করেন, এই যে 20 প্লাসে মাইনাসে -10, 20 থেকে 10 বাদ দিলে থাকবে হচ্ছে 10। উপরের কাজগুলো আমরা আগে করি, যেমন হচ্ছে 20 ইন্টু 10 গুণ করলে হয় 200, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন যেহেতু আছে -200, নিচে হচ্ছে 100। তাহলে এটাকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে -2 থাকে, এখানে আবার আছে দেখেন প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 10 - 2 সমান সমান আমরা কিন্তু পেয়ে গেলাম হচ্ছে 8, অর্থাৎ 8%। তাহলে 8% কি নিচে পিছনে কিন্তু মাইনাস চিহ্ন নাই, তাহলে বোঝা যাচ্ছে 8% বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু হ্রাসের অংশটাও আছে, হ্রাস হবে না, হবে কি 8% বৃদ্ধি, যেহেতু এখানে মাইনাস চিহ্ন নাই। 7, 10, 16, 28, 52 এই ধারাটির পরবর্তী সংখ্যা কী হবে? 7 থেকে 10-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, 10 থেকে 16-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, 16 থেকে 28, 16, 17, 18 মানে হচ্ছে 12 ডিফারেন্স। তারপর 28 থেকে 52 ডিফারেন্স হচ্ছে 12, 2 গুণে হচ্ছে 24। খেয়াল করে দেখেন ডবল হয়ে যাচ্ছে, 3 2 গুণে 6, 6 2 গুণে 12, 12 2 গুণে 24, তাহলে 24 2 গুণে হচ্ছে 48, 48 আর 52 যোগ করলে হয় 100, তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 100। এরকম যদি পাওয়ার থাকে তাহলে দেখতে হবে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। দশমিকের পরে এখানে যদি আপনি দেখেন তাহলে দশমিকের পরে 3টা সংখ্যা আছে, গুণ করলে হয়ে যাবে 6টা সংখ্যা, অর্থাৎ এই 4-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 16, আর 6টা সংখ্যা যেহেতু তাহলে আরও 4টা শূন্য দিতে হবে, তাহলে দশমিকের পরে 4টা শূন্য আর 16, এটা হবে উত্তর। AB সমান হচ্ছে 12, আর হচ্ছে a প্লাস বি সমান 12, AB সমান হচ্ছে 35, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? সূত্রটা কিন্তু এখানে দেওয়া আছে, এই সূত্র যদি আমরা ফেলি তাহলে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার মান আমরা এখানে পাই হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান হচ্ছে 35, তাহলে 35, তাহলে আমরা এখানে পাই 144, 12কে 2 বার গুণ করলে 144 মাইনাস 35 দুগুণে হচ্ছে 70, তাহলে 144 থেকে 70 বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে 74। এই প্রশ্নের উত্তর হচ্ছে 74। এই ধারাটার পরবর্তী সংখ্যা কী হবে? 9 থেকে 11 ডিফারেন্স হচ্ছে 2, 11 থেকে 15 ডিফারেন্স হচ্ছে 4, 15 থেকে 23 ডিফারেন্স হচ্ছে 8, 23 থেকে 39 ডিফারেন্স হচ্ছে 16। দেখেন ডবল হচ্ছে, 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 2 গুণে হচ্ছে 32, 32 আর 39 যদি যোগ করেন তাহলে এর উত্তর পেয়ে যাবেন আপনার 71। গণিত ক্লাসের সময় অবশ্যই কিন্তু আপনাদের খাতা কলম সাথে রাখতে হবে, আদারওয়াইজ এটার প্র্যাকটিসটা ঠিকমতো হবে না। এখানে কোন ভগ্নাংশটি সবথেকে বড়? এই প্রশ্ন সলভ করার জন্য 2-3টা টেকনিক রয়েছে। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এই বরাবর, অর্থাৎ আপনি লিখতে পারেন 8/11 ইন্টু 3/5/3, এটা যদি গুণন করেন তাহলে হচ্ছে আর গুণন করলে 5 হচ্ছে 40, তারপর হচ্ছে 3 11 33, অর্থাৎ বোঝা গেছে যে এটা বড়, কারণ 40 বড় 33 ছোট। আবার এই যে 11/8 ইন্টু এটাকে যদি আমরা দেখি
27/13 গুণ করা শুরু করে দেন। 8 × 27 গুণ করলে হচ্ছে 216, আর 13 × 11 গুণ করলে হচ্ছে 143। তাহলে বোঝা যাচ্ছে যে এই জিনিসটাই হচ্ছে এখনো পর্যন্ত বড়। তাহলে বাকি আছে এটাকে যদি আপনি গুণ করেন, আবার গুণ করি, 33। 8 × 50 গুণ করলে হয় 400, আর 33 × 11, 33কে 10 বার গুণ করলে 330, 11 বার গুণ করলে হচ্ছে 363। অর্থাৎ এটাই কিন্তু এখনো পর্যন্ত বড়, অর্থাৎ সব ভগ্নাংশের চেয়ে এই ভগ্নাংশটা সবচেয়ে বড়। 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? 560 এর 25% তাহলে কত? যেহেতু 25% লাভ হয়, তাহলে আমরা বলতে পারি 560 এর 25%। 560 এর 25% যদি করি, তাহলে খেয়াল করে দেখেন, এখানে 25 দিয়ে যদি কাটি 100কে, তাহলে 4 দিয়ে 560কে ভাগ করেন, তাহলে 4 একে 4 থাকে 1, এখানে হচ্ছে 16, 4 4 16, আর একটা শূন্য বাকি থাকে, এখানে বসাই দেই, অর্থাৎ 140 টাকা। 140 টাকা হচ্ছে 560 এর 25%। তাহলে 140 টাকা লাভ হয় কত টাকায়? 560 টাকা। 560 টাকা ছিল হচ্ছে ক্রয় মূল্য, তারপরে লাভ করছে হচ্ছে 140 টাকা। 560 আর 140 মিলে হয় 700 টাকা। অর্থাৎ এটা আপনার 700 টাকায় বিক্রয় করলে একমাত্র 25% লাভ হবে। 700 টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। তাহলে উত্তর হবে 700। ক একটি কাজ 5 দিনে করে, খ তা 10 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে এর কত অংশ কাজ করতে পারবে? দেখেন, 5 দিনে ক একটি কাজ করে, তাহলে ক একদিনে করে কত? তাহলে একদিনে করে এত অংশ। খ তা 10 দিনে করতে পারে, তাহলে খ একদিনে করে কত? এই যে এত অংশ, 10 ভাগের 1 অংশ করতে পারে। এবার আমরা যদি বলি যে ক এবং খ উভয়ে করতে পারে, তাহলে এই যে এই দুইটা আমরা যোগ করে দিব। যোগ করলে কি হয়? অর্থাৎ তা হয়। খেয়াল করে দেখেন, এখানে 10, 5 দিয়ে 10কে ভাগ করলে হচ্ছে 2, 2 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 2, প্লাস 10 দিয়ে 10কে ভাগ করলে হচ্ছে 1, 1কে 1 দিয়ে গুণ করলে হয় 1, অর্থাৎ এখানে হয় 10 ভাগের 3 অংশ। আপনি অপশনগুলোর দিকে যদি খেয়াল করে দেখেন, আপনার উত্তর কিন্তু আপনি পেয়ে গেছেন। অর্থাৎ উত্তর হচ্ছে এটা, 10 ভাগের 3 অংশ কাজ করতে পারে একত্রে। একজন পুরুষ যে কাজ একদিনে করতে পারে, ওই কাজ একজন স্ত্রীলোক করতে পারে 3 দিনে। একটি কাজ 15 জন পুরুষ একদিনে করতে পারে, ওই কাজ কত দিনে কতজন স্ত্রীলোকের প্রয়োজন হবে? আচ্ছা, এখানে দেখেন, প্রথমেই বলা আছে একজন পুরুষ একটা কাজ করতে যে সময় লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে স্ত্রীলোকের সেটা 3 দিন লাগে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, এক পুরুষ সমান 3 স্ত্রীলোক। পরে বলা আছে 15 জন পুরুষ, তাহলে এই একের জায়গায় হবে 15 জন পুরুষ সমান সমান 3 × 15 সমান হচ্ছে 45 জন স্ত্রীলোক। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 45। পুরুষরা খুব বেশি খুশি হয়ে কিন্তু লাভ নাই, কারণ পুরুষের চেয়ে অনেক বেশি কাজ করে স্ত্রীলোকরা। যারা চাকরিজীবী তারা কিন্তু সন্তান সামলায়, চাকরি করে, তার হাজব্যান্ডকে সামলায়, ফ্যামিলি সামলায়, সব কিছু সামলাতে হয়। সো মেয়েদের ক্ষেত্রটা অনেক বিশাল।
এমন কিছু কাজ আছে যেগুলো পুরুষ পারে না। তারপরও কেন জানি এই সমাজ পুরুষদেরকে আগায় রাখে শুধুমাত্র একটা ইনকাম সোর্সের জন্য। একটি সোনার গয়নার ওজন 16 গ্রাম। এতে সোনা এবং তামার পরিমাণ 3:4। অর্থাৎ আমরা যদি অনুপাতটা যোগ করি তাহলে অনুপাতের যোগফল হয় হচ্ছে 4। এটা কিন্তু গ্রামে আমি হিসাব করছি। সো এই মিশ্রণে সোনার পরিমাণ কত? সোনা আর তামা মিলে হচ্ছে 4, তাহলে সোনার পরিমাণ হচ্ছে 3 আর যৌথ যে পরিমাণ সেটা হচ্ছে 4 ইন্টু 16। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 4, অর্থাৎ সোনার পরিমাণ হচ্ছে 12 গ্রাম আর তামার পরিমাণ তাহলে 16 থেকে 12 বাদ দিলে 4 গ্রাম। হিসাবটা কিভাবে করবেন? হিসাবটা করবেন এইভাবে, 4 তার অনুপাত হচ্ছে 1 ইন্টু 16 ভাগ করলে কিন্তু এখানে 4 গ্রামই আমরা পাচ্ছি। ওকে, এখানে দেখেন প্রশ্নের মধ্যে আবার ভিন্ন একটা কথা বলা আছে, তাতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1। অর্থাৎ এটা একটা নতুন অনুপাত। অর্থাৎ এখানে নতুন যে অনুপাতটা আছে, আমি যদি বলি এরকম, সোনা আর তামার অনুপাত হচ্ছে 4:1, অর্থাৎ 1 গ্রাম তামায় সোনা 4 গ্রাম। 4 গ্রাম তামায় সোনা তাহলে কত হবে? 1 গ্রাম তামায় যেহেতু 4 গ্রাম হয়, তাহলে 4 গ্রাম তামায় সোনা হবে 16 গ্রাম। আগে ছিল 12 গ্রাম, এখন হচ্ছে 16 গ্রাম। তাহলে অতিরিক্ত মিশাতে হচ্ছে কত? 16 থেকে 12 বাদ দিলে 4 গ্রাম। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 গ্রাম। দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? গোলক শুনলেই অনেকের মাথাও গোলক ধাঁধায় পড়ে যায়। কিছু সূত্র আপনার মনে রাখতে হবে। গোলকের আয়তনের সূত্র হচ্ছে এরকম, 3/4 পাই আর স্কোয়ার। আর গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a = 4 পাই আর স্কোয়ার। এখন এখানে যা যা দেওয়া আছে খেয়াল করে দেখেন, দুটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে এখানে 8 আর হচ্ছে 27। সো এখানে হচ্ছে r³ 1 অনুপাত r³ 3 8:27, 8/27। ব্যাসার্ধের অনুপাত যদি আমরা বের করি তাহলে কি হবে? দেখেন এখানে কিন্তু কিউব আছে। সো এই যে এটাকে যদি শুধুমাত্র আমরা r1 আর হচ্ছে r2 এভাবে রাখতে চাই, তাহলে ওই পাশে গিয়ে কি হবে দেখাচ্ছি একটু, এরকম আর হচ্ছে 27। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি হবে? এই যে অংশটা, এই অংশটা কিভাবে বাদ দিতে পারবো আমরা? যদি 2³ হোল কিউব 3³ হোল কিউব, অর্থাৎ এই যে এখানে যে কিউব আছে আর এই যে বর্গের যে কিউব আছে, এইটা বাদ দিলে আমরা পেয়ে যাব 2:3, কারণ এই অংশটা আর এই অংশটা হচ্ছে কাটা। এখন আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত অবশ্যই স্কোয়ার হবে। ক্ষেত্রফলের অনুপাত স্কোয়ার হলে এটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিই খুব সিম্পলভাবে, তাহলে হচ্ছে 4, 9। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 4:9। 6, 8, 10 এই তিনটে সংখ্যার গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার অর্থাৎ x এর গড়ের সমান হবে? কোন সংখ্যার আমরা জানি না, এই জন্য ধরে নিলাম এখানে এক সংখ্যার গাণিতিক
গড়ের সমান হবে। এখন 6, 8, 10 এই তিনটাকে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু সংখ্যাটার গড় পেয়ে যাবেন। 10 আর 8 মিলে হচ্ছে 18, 18 আর 6 হচ্ছে 24, 24কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 8, অর্থাৎ গাণিতিক গড় হচ্ছে এখানে 8। 7 আর 9 যোগ করলে হয় কত? 16। তাহলে আর কত যোগ করলে আপনার এই 8-এর গড়ের সমান হবে? 7 আর 9 যোগ করলে হয় 16, 16-র সাথে যদি আমি 8 যোগ করি তাহলে হয় 24, 24কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু একমাত্র 8 পাবো। তাহলে এই প্রশ্নের উত্তর x এর মান হবে 8। পরের যে প্রশ্নটা দেখেন, 6 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, বর্তমান বয়স এখানে কিন্তু বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ বলা আছে। তাহলে পুত্রের বয়স যদি হয় x, পিতার বয়স হবে হচ্ছে 3x। ওকে, প্রথম লাইনে বলা আছে 6 বছর পূর্বে, অর্থাৎ এই যে x মাইনাস 6 6 বছর পূর্বে, এটা হচ্ছে পুত্র আর পিতা কি হবে তাহলে? 3x মাইনাস 6, যেহেতু 6 বছর পূর্বে। ওকে, এখন আমরা যদি একটা সূত্র ফেলি, কীরকম? যে প্রথমে হচ্ছে পিতার বয়স লিখি 3x মাইনাস 6 সমান পুত্রের বয়সের 5 গুণ। তাহলে পুত্রের বয়সটা আগে লিখে নেই, x মাইনাস 6, এটার কত গুণ? 5 গুণ। ওকে, আমার কিন্তু একটা সমীকরণ হয়ে গেল। এখন 3x মাইনাস 6 সমান 5x মাইনাস 30। একটু লিখি, নয়তো অনেকে বুঝবে না। 3x মাইনাস 6, 5x মাইনাস 30 যদি উল্টায় ফেলি, এখানে আমার বাংলা এবং ইংরেজি লিখতে একটু ঝামেলা হয়। 5x মাইনাস 3x ইজ ইকুয়াল 30 মাইনাস 6, তাহলে 2x ইজ ইকুয়াল 24, x ইজ ইকুয়াল 12। x ইজ ইকুয়াল 12, আমরা x প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে ছেলে, তাহলে ছেলের বয়স হচ্ছে 12 বছর। তাহলে পিতার বয়স কত হবে? 3 ইন্টু 12, 3 12 36। তাহলে ছেলের বয়স হচ্ছে 12 বছর, পিতার বয়স হচ্ছে 36 বছর। 12 বছর আর 36 বছর, এটা হচ্ছে উত্তর। প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়। এক বছরে শহরে 400 জন লোক বৃদ্ধি পেলে ওই শহরের মোট লোক সংখ্যা কত? সুন্দর করে প্রথম লাইনেই কিন্তু বলা আছে যে আপনার 7% জন্মগ্রহণ করলে 3% মারা যায়। তাহলে এ থেকে আমরা কি বুঝলাম? 7% মাইনাস 3% সমান থাকে হচ্ছে 4%। এই 4% মানে হচ্ছে 4 জন বৃদ্ধি পায়। আচ্ছা, 4 জন যদি বৃদ্ধি পায় যখন জনসংখ্যা হয়, যেহেতু শতকরা 100 জনে 4 জন, তাহলে 1 জন বৃদ্ধি পায়, 100-র নিচে চলে যাবে 4। 400 জন বৃদ্ধি পায় বলাই আছে, এখানে দেখেন স্পষ্টভাবে বলা আছে 400 জন বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা যদি বলি 400 জন বৃদ্ধি পেলে কত হবে, তাহলে এখানে চলে যাবে উপরে 400। এবার আমরা যদি কাটাকাটি করি, 4 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে এখানে কত? শুধুমাত্র হবে 100। তাহলে 100 ইন্টু 100, 1 এখানে আছে 2টা শূন্য, এখানে আছে 2টা শূন্য, অর্থাৎ 1-এর পরে হবে 4টা শূন্য। 4টা শূন্য মানে ওইখানে লোক সংখ্যা ছিল হচ্ছে 10,000 জন। তাহলে 10,000 জন আছে গ নম্বর অপশনে, উত্তর হবে এটা।
একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? বহুভুজের কোণের সমষ্টির একটা সূত্র আমরা এর আগেও একটা অঙ্কের মধ্যে করেছিলাম, 2n-4 সমকোণ। লিখতে হবে সমকোণ। এই ক্ষেত্রে 2n মানে আমরা পেয়েছি এখানে 6, তাহলে 2 × 6 - 4, 6 দুগুণে হচ্ছে 12 - 4, অর্থাৎ এখানে পেলাম আমরা হচ্ছে 8 সমকোণ। ইংরেজিতে লিখছি, সরি, 8 সমকোণ। তাহলে হবে 8 সমকোণ। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? সরলরেখাটা কতটুকু আমরা তো জানি না। দৈর্ঘ্য আমরা যদি ধরে নেই যে দৈর্ঘ্যটা হচ্ছে x, তাহলে এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য যদি x হয় তাহলে ক্ষেত্রফল হবে x বর্গ মিটার। খেয়াল করে দেখেন। আচ্ছা, তাহলে সরলরেখাটার অর্ধেকের উপর, সরলরেখার অর্ধেক মানে কি? এই যে x/2, অর্থাৎ এটার উপরে যদি আমরা বর্গ করি তাহলে কি পাই? x²/4, এটা পাইলাম। আচ্ছা, বলছে তো যে উপর অঙ্কিত বর্গের কত গুণ। তাহলে প্রথম কি ছিল আমার? x² বর্গমিটার। তাহলে আমরা এখানে লিখে ফেলি x² ডিভাইডেড বাই x², 4/x²। অর্থাৎ এটা যেহেতু ভাগ হিসেবে আছে, আমরা যদি এটাকে গুণ আকারে লিখি তাহলে কি হয়? তাহলে x² যদি কাটি তাহলে কিন্তু আমরা পেয়ে যাই হচ্ছে 4, অর্থাৎ এর উত্তর হবে 4 গুণ। তারপরে প্রশ্নটা দেখেন, a + b = 5, a - b সমান হচ্ছে 3, আর a bর মান কত? আমরা জানি a bর সূত্র হচ্ছে a + b/2 তার হোল স্কোয়ার। এরকম a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। আচ্ছা, যেহেতু a + b/2, এই যে a + b এর মান হচ্ছে 5/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b এর মান হচ্ছে 3, অর্থাৎ 3/2 তার হোল স্কোয়ার। এখন আমরা যদি এটাকে গুণ করি 25/4 - 4/9, যদি লসাগু করি তাহলে লসাগু হয় হচ্ছে 4, 25 - 9, 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16/4। এটাকে যদি আরেকটু কাটাকাটি করি তাহলে 4 × 4 = 16, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 4। প্রশ্নে বলা আছে 1 কুড়ি কমলা। 1 কুড়ি কমলা মানে হচ্ছে 20টা কমলা। 20টা কমলা 50 টাকায় ক্রয় করে, মানে 20টা 50 টাকায় ক্রয় করছেন আপনি। 1 ডজন অর্থাৎ 12টি কমলা 36 টাকায় বিক্রয় করা হলো, শতকরা কত লাভ হলো? প্রথমে আমার হচ্ছে 20টা কমলার দাম হচ্ছে কত? 50 টাকা। তাহলে একটি কমলার মূল্য হচ্ছে এত। তাহলে যেহেতু 1 ডজন অর্থাৎ 12টি কমলার মূল্য কত? এটাকে যদি আপনি কাটাকাটি করেন তাহলে কি হয়? 0 0 একটু কেটে দেন, 2 দিয়ে যদি কাটি তাহলে 6, 5 আর 6 গুণ করলে হচ্ছে 5 × 6 = 30 টাকা। অর্থাৎ এখানে 12টি কমলার ক্রয় মূল্য পাইলাম আমি 30 টাকা। বিক্রি করছি কত টাকা ভাই? 36 টাকা। তাহলে 36 টাকা বিক্রি করছি, ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, আমার লাভ হয়েছে হচ্ছে 6 টাকা। কয় টাকায় লাভ হয়েছে? 6 টাকা। এই যে এই 30 টাকায় লাভ হয়েছে 6 টাকা। 1 টাকায় লাভ হয়েছে কত টাকা? যেহেতু শতকরা তাই 100 টাকায় লাভ হয়েছে কত টাকা? 0 0 একটা কাইটা দেন, 3 দিয়ে যদি কাটি 3 2 গুণে 6, তাহলে 10 × 2 = হচ্ছে 20 টাকা। কি 20 টাকা? শতকরা লাভ হয় 20 টাকা, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে 20%। প্রশ্নে বলা আছে x সমান হচ্ছে 2, y সমান 3,
2x প্লাস 4y এর সাথে, অর্থাৎ এর সাথে যখন বলবে তখন মনে করবেন যোগ চিহ্ন। 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই যোগ করলে যোগফল কত হবে? ঠিক আছে, যেহেতু সুন্দর করে বলছে আমরা ওদের মতোই কাজ করি। 2x প্লাস 4y এর সাথে মানে হচ্ছে যোগ 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে দেখি x মূলত কয়টা আছে। এখানে আছে 2x, এখানে আছে x, অর্থাৎ আমরা এখন লিখতে পারি হচ্ছে 3x প্লাস, এইখানে আছে 4y, এখানে মাইনাসের y, অর্থাৎ তাহলে এখানে পেলাম আমরা হচ্ছে 3y। তারপরে বাকি থাকে 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। ওকে, এখন খুব সিম্পলি আপনি চিন্তা করে দেখেন যে x এবং y এর কিন্তু মান আমরা এখানে দেওয়া আছে। তাহলে 3 ইন্টু এক্সের মান হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 3, y এর মান হচ্ছে 3 প্লাস 2 ইন্টু এক্সের মান হচ্ছে 2, অর্থাৎ 2 তার উপর স্কোয়ার। তাহলে এখন আমরা গুণ করি, গুণ করলে 3 দুগুণে হচ্ছে 6 প্লাস 3 তিনে হচ্ছে 9 প্লাস 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, 4 ইন্টু 2 অর্থাৎ 4 দুগুণে হচ্ছে 8। তাহলে 6 আর 9, 9 6 15, 15 আর 8 হচ্ছে 23। এই প্রশ্নের উত্তর হচ্ছে 23। 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার রাশিটির সাথে কোনটি যোগ করলে পূর্ণ বর্গ হবে? এই ক্ষেত্রে আপনি দেখেন 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, এই 9a কে আমরা যদি 3a লিখি এবং উপরে স্কোয়ার দিই তাহলে কিন্তু খেয়াল করে দেখেন 9, 3 উপরে স্কোয়ার মানে হচ্ছে 9, এর উপরে স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার, প্লাস 16b স্কোয়ারকে যদি আমরা 4b তার উপর হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু একই রকম, অর্থাৎ আমরা শুধুমাত্র একটু পরিবর্তন করি। এবং এখানে কিন্তু একটা সূত্র দাঁড়িয়েছে, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ এখন আমি এই সূত্রটা ফেলতে পারি যে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, কারণ এটা যদি আমরা a ধরি এটা যদি b ধরি তাহলে হচ্ছে সূত্রটা এরকম হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি 3a প্লাস 4b তার হোল স্কোয়ার মাইনাস 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, 4 6 24, অর্থাৎ 24ab। তাহলে দেখেন রাশিটির সাথে কোনটি যোগ করলে পূর্ণবর্গ হবে? তাহলে আমরা এখন বুঝলাম যে রাশিটির সাথে 24ab যোগ করলে পূর্ণবর্গ হবে 24ab। দুইটি রাশির অনুপাত 8:15। পূর্ব রাশি হচ্ছে 40 হলে উত্তর রাশি কত? উত্তর রাশি কত মানে হচ্ছে উত্তর রাশি আমরা ধরে নেই x। তাহলে এখানে কি দাঁড়ালো? সেটা হচ্ছে 8:15 সমান 40:x। তাহলে এটাকে আমরা যেহেতু অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ, 8/15/8 40/x। এবার যদি আমরা আর গুণন করি তাহলে হচ্ছে 8x সমান সমান 40 × 15, x ইজ ইকুয়াল, এখানে 8টা চলে যাবে, 8 দিয়ে যদি কাটি 5 8 40, 5 15 হচ্ছে 75। তাহলে উত্তর রাশিটার হবে হচ্ছে 75। এই ক্ষেত্রে উত্তর হচ্ছে 75। একজন দোকানদার 15 টাকা এবং 20 টাকা কেজি দরে দুই ধরনের চা কি অনুপাতে মেশালে দাম 16 টাকা 50 পয়সা হবে? আচ্ছা,
তাহলে দুই ধরনের চায়ের কথা বলা হয়েছে। এক ধরনের চা ধরেন এক্স কেজি, আর দ্বিতীয় ধরনের চা হচ্ছে 1 - মানে সম্পূর্ণ থেকে এক্স কেজি বাদ, অর্থাৎ দুই ধরনের চা। প্রশ্ন মতে 15 টাকা এবং 20 টাকা। তাহলে 15 টাকা যেটা 15x প্লাস দ্বিতীয় ধরনটা হচ্ছে এটা। সো দ্বিতীয় ধরনটা হচ্ছে 1 - x। কত টাকা কেজি? 20 টাকা কেজি। ওকে, কত টাকা দরে হবে? 16 টাকা 50 পয়সা, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 16 টাকা 50 পয়সা। তাহলে এখানে পেলাম হচ্ছে 15x প্লাস 20 আর 1 গুণ করলে হচ্ছে 20, প্লাসে আর মাইনাসে মিলে হচ্ছে -20x সমান সমান 16 টাকা 50 পয়সা। অর্থাৎ এখানে দেখেন 15x আছে, এখানে আছে মাইনাসের 20x, তাহলে বোঝা যাচ্ছে এখানে মাইনাসের 5x হবে। আচ্ছা, মাইনাসের 5x থাকলো, ওইদিকে আছে 16 টাকা 50 পয়সা। 16 টাকা 50 পয়সা এখানে আছে প্লাস, ওই পাশে চলে গেলে হয়ে যাবে -20 টাকা, অর্থাৎ মাইনাসের 5x সমান হচ্ছে 3.5। দুইটাই মাইনাস, মাইনাস মাইনাসে বাদ দিলে আমরা পাবো এখানে x ইজ ইকুয়াল, উপরে হচ্ছে 3.5, নিচে হচ্ছে 5। এটাকে যদি ভাগ করি তাহলে কি হয়? 3.5কে যেহেতু 5 দিয়ে 3-এর মধ্যে যাচ্ছে না, তাহলে এই দশমিকটা উঠায় দিয়ে এখানে একটা দশমিক বসায় দিই, তাহলে 5 × 7 = 35। অর্থাৎ একটা জাত কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে x ইজ ইকুয়াল 0.7, অর্থাৎ 0.7। x সমান যদি হয় 0.7, তাহলে 1 থেকে 0.7 বাদ দিলে 0.3, তাহলে 7 আর 3 আমরা কিন্তু পেয়ে গেলাম যে এখানে উত্তর হবে 7:3। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত? বর্তমান বয়স ভাই আমি জানি না। বর্তমান পুত্রের বয়স যদি আমি ধরি x, তাহলে পিতার বয়স হবে, পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, পিতার বয়স হবে 5x। বলা আছে 3 বছর পরে, 3 বছর পরে পিতার বয়স কত হবে? 5x প্লাস 3। তাহলে ছেলের বয়স হবে x প্লাস 3। পরের লাইনে আবার বলা আছে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। তাহলে পিতার বয়সটা হচ্ছে 5x প্লাস 3 সমান পুত্রের বয়স হচ্ছে x প্লাস 3 এর 4 গুণ হবে। কিসের 4 গুণ? পিতার বয়সের 4 গুণ। দেখেন সমীকরণটা হয়েছে কিনা। তাহলে এখানে 5x প্লাস 3 ইজ ইকুয়াল 4, আর x গুণ করলে হচ্ছে 4x প্লাস 3 × 4 = 12। তাহলে 5x থেকে 4x বাদ দিলে থাকে হচ্ছে x, 12 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 9, অর্থাৎ পুত্রের বয়স x সমান 9 বছর পেয়ে গেছি। তাহলে পিতার বয়স কত হবে? এই x এর 5 গুণ, x এর 5 গুণ মানে হচ্ছে 5x, তাহলে 5 × 9 সমান হচ্ছে 45। তাহলে আমরা উত্তর পাইলাম কি? 45 বছর এবং 9 বছর। 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে, আচ্ছা, লাভ করতে হবে কত? 10%। তাহলে 12টি আমের ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। যদি বলি যে একটা আমের ক্রয় মূল্য, এবং হালি যেহেতু বলা আছে 4টি আমের ক্রয় মূল্য, তাহলে আমরা ক্রয় মূল্যটা অন্তত বের করতে পারবো।
12 দিয়ে যদি 60কে কাটি, 5 12 60, অর্থাৎ এখানে 4 আর 5 গুণ করলে হয় 4 5 20। তাহলে বোঝা যাচ্ছে যে ক্রয় মূল্য এক হালির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এক হালি 20 টাকা হচ্ছে 4টি। 10% যদি লাভ করতে চাই তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে এত। ক্রয় মূল্য যেহেতু আমরা পেয়েছি 20 টাকা, তাহলে ক্রয় মূল্য 20 টাকা হলে তাহলে এখানে হবে 20। এখন কাটাকাটি করি আমরা, শূন্যগুলো আগে কেটে দিতে পারি। এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য যদি কাটি তাহলে 11 2 গুণে হচ্ছে 22। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি 22 টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে হালি প্রতি। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। অর্ধেক শব্দটা আমরা একটু মার্ক করে রাখি। যাতায়াতে যদি সময় লাগে 12 ঘন্টা, যাতায়াতে 12 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে? খেয়াল করে দেখেন, আমরা যদি অনুকূলের কথা চিন্তা করি x, তাহলে প্রতিকূলে যেতে সময় লাগে তার দ্বিগুণ অর্থাৎ 2x। এই দুইটা মিলায় লাগে হচ্ছে 12 ঘন্টা, অর্থাৎ 2x প্লাস x সমান হচ্ছে 3x ইজ ইকুয়াল 12, x ইজ ইকুয়াল 12/3। তাহলে হচ্ছে x সমান হচ্ছে 4 ঘন্টা। তাহলে বোঝা যাচ্ছে যে অনুকূলে সময় লাগে হচ্ছে 4 ঘন্টা। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। তুমি চলে যাও বাবা, আমি ক্লাসটা নিয়ে নিই। হ্যাঁ, গরু এবং ভেড়ার গণিতের কথা শুনে আমার ছেলেও হাসছে। আচ্ছা, আমরা অঙ্কে যাই। যেহেতু 2 ঘ সমান হচ্ছে 3000, তাহলে আমরা বলতে পারি একটির মূল্য হচ্ছে 1500। একটির মূল্য যদি 1500 হয়, আবার যদি আমরা দেখি 5টি গরু, 5টি গ সমান হচ্ছে 15টি ভে। ভে মানে এই জিনিস। তাহলে একটি গ সমান হচ্ছে, এখন আমরা বের করে ফেলতে পারবো, নিচে 5 যদি যায় তাহলে হচ্ছে 3টি ভেড়া। যেহেতু একটি গরুর মূল্য কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি 1500 টাকা, তাহলে একটি গরু সমান হচ্ছে 3টা ভেড়া, তাহলে 3টা ভেড়ার মূল্য কিন্তু 1500 টাকা। 3টা ভেড়ার মূল্য যদি 1500 টাকা হয়, তাহলে প্রশ্নে বলা আছে 6টা ভেড়ার মূল্য কত? তাহলে অবশ্যই হবে 15 2 সমান হচ্ছে 3000 টাকা। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 3000 টাকা। 15 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 29 বছর। 15 জনের বয়সের গড় যদি 29 বছর হয়, তাহলে তাদের বয়সের যোগফল কত হবে? 29 × 15 সমান হচ্ছে 435 বছর। তাদের মধ্যে 2 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 55 বছর। 55 × 2 জন, অর্থাৎ 2 জনের বয়স হচ্ছে 110 বছর। 110 বছর। তাহলে এই যে 435 থেকে যদি আমি 110 বাদ দিই, তাহলে পাই হচ্ছে 325। টোটাল মানুষ ছিল 15 জন, তার মধ্যে 2 জনের গড় বাদ, অর্থাৎ 13 জনের হচ্ছে 325 বছর সময়। তাহলে এটাকে যদি আমি 13 দিয়ে ভাগ করি, 13 দুগুণে হচ্ছে 26, এখানে থাকে হচ্ছে 6 আর 5, 5 13 65, অর্থাৎ এই 25 বছর হচ্ছে বাকি 13 জনের গড় বয়স। 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা পাশ করলো কত? শতকরা পাশ করলো কত এটা জানি না, তাই ধরে নেই x। তাহলে 480 জন পরীক্ষার্থীর মধ্যে
পাশ করলো হচ্ছে 288 জন। একজন পরীক্ষার্থীর মধ্যে পাশ করলো কতজন, আর হচ্ছে 100 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করলো কতজন। শূন্য একটা ছোট করে কেটে দেই। 48 দিয়ে যদি আপনি 288-কে ভাগ করেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে 6 ইন্টু 10 সমান হচ্ছে 60% পাশ করলো। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 60%। এই যে ধারাটা, এই ধারাটার পরবর্তী সংখ্যা কি হবে আগে দেখতে হবে। ধারার মধ্যে চেঞ্জগুলো কি হয়েছে আপনি দেখেন। 1-এর পরে 2, 1 আর 2 যোগ করলে পাওয়া যায় হচ্ছে 3, 2 আর 3 যোগ করলে পাওয়া যায় হচ্ছে 5, 3 আর 5 যোগ করলে পাওয়া যায় হচ্ছে 8। অর্থাৎ প্রথম দুইটা সংখ্যা যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা এখানে 8 আর 13 যোগ করলে হয় 21, 21 আর 34 যোগ করলে কত হবে সেটাই হবে আমাদের এখানে। তাহলে এখানে উত্তর হবে 55। 34 আর 21 মিলে হয় 55। যদি ক অনুপাত খ সমান হচ্ছে 5:4 হয় এবং ক অনুপাত গ সমান 6:5 হয়, তাহলে গ অনুপাত খ সমান কত? খুব সিম্পলি একটা জিনিস চিন্তা করে দেখেন। এইখানে ক হচ্ছে 5, আবার এখানে ক হচ্ছে 6। তাহলে দুই জায়গায় এই কটাকে সমান করার জন্য আমাদেরকে কি দিয়ে গুণ করতে হবে? এই 5কে গুণ করতে হবে 6 দিয়ে, আর এই 6কে গুণ করতে হবে 5 দিয়ে। তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করি, এটাকে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে সমান হবে। দেখেন 5 6 30, এখানেও 5 6 30। যেহেতু এটাকে 6 দিয়ে গুণ করছি, এর পাশেরটাও 6 দিয়ে গুণ করতে হবে, 4 6 24। এটা যেহেতু 5 দিয়ে গুণ করছি, তাহলে এর পাশেকেও 5 দিয়ে গুণ করতে হবে, 25। তাহলে আমরা ক অনুপাত খ অনুপাত গ সমান কত পেলাম? ক পেয়েছি হচ্ছে 30, উভয় জায়গায় কিন্তু 30। খ সমান পেয়েছি হচ্ছে 24, আর গ সমান পেয়েছি হচ্ছে 25। প্রশ্নে বলা হয়েছে যে গ অনুপাত খ সমান কত? গ হচ্ছে 25, খ হচ্ছে 24। তাহলে 25 আর 24 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে ক নম্বর অপশন হচ্ছে এর সঠিক উত্তর। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 63 বছর এবং তাদের বয়সের অনুপাত হচ্ছে 7:2। অর্থাৎ আমরা এটাকে যদি 7x আর 2x ধরি, তাহলে হচ্ছে টোটাল যোগ করলে হচ্ছে 9x। 9x সমান সমান তাদের বয়সের সমষ্টি হচ্ছে 63 বছর। তাহলে x সমান সমান 63/9 সমান হচ্ছে x সমান সমান আমরা পাই 6 নং 63, অর্থাৎ 7 নং 63, অর্থাৎ ক সমান সমান আমরা পেয়ে গেলাম 7। 7 মানে কি? এই যে 2x, তাহলে 7 দুগুণে 14 বছর অনুপাত, আর হচ্ছে 7 মানে 7 7 49। তাহলে দেখেন পিতার বয়স হচ্ছে 49 বছর, ছেলের বয়স হচ্ছে 14 বছর। প্রশ্নে আবার বলা আছে 9 বছর পূর্বে, অর্থাৎ এই যে 49 বছর থেকে 9 বছর পূর্বে তার বয়স ছিল 40, আর 14 বছর থেকে 9 বছর পূর্বে তার বয়স ছিল হচ্ছে 5 বছর। তাহলে 40:5। এটাকে যদি আবার ছোট করতে চান, 40:5, তাহলে 8:1, 5/40, 8:1 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85, 75, অর্থাৎ 3টা নম্বর পেয়েছে। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর হয় 80? তাহলে 4টা সাবজেক্ট হবে। গড় যদি 80 হয়, 80 × 4, 4 8 হচ্ছে 32, অর্থাৎ 320 নম্বর পেতে হবে। এখন আমাদের দেখতে হবে যে 3টা, এই যে 70, 85 আর 75 মিলে কত হয়? 70, 85 আর 75 মিলে হয় 230। তাহলে 320 থেকে 230 বাদ দিলে আপনার চতুর্থ বিষয়ে তাকে পেতে হবে 90 নম্বর, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 90 নম্বর। প্রশ্নে বলা আছে 4 বছর আগে ক এবং খ এর গড় বয়স ছিল 18 বছর। ক এবং খ এর গড় বয়স ছিল 18 বছর।
তাহলে বর্তমানে তাদের বয়স কত? 18 প্লাস 4 সমান তাদের বর্তমান বয়স হচ্ছে 22 বছর। এবার বর্তমানে তাদের মোট বয়স কত? 22 ইন্টু 2 জন অর্থাৎ 44 বছর। তারপরের লাইনে দেখেন বলা আছে ক, খ এবং গ অর্থাৎ 3 জন ব্যক্তি, তাদের গড় বয়স হচ্ছে 24। তাহলে 24 ইন্টু 3, 3 24 হচ্ছে 72 বছর। দুইজনের বয়স হচ্ছে 44 বছর, 3 জনের বয়স হচ্ছে 72 বছর, অর্থাৎ 72 থেকে আমি যদি 44 বাদ দিই তাহলে এখানে পাবো বাকি যে জন আছে 28 বছর, অর্থাৎ এটা হচ্ছে গয়ের বয়স। গয়ের বয়স কিন্তু 28 বছর। প্রশ্নে বলা আছে 8 বছর পর গয়ের বয়স কত হবে? তাহলে 28 তো আমরা পাইলামই, 28-এর সাথে 8 যোগ করে দেন, 28 আর 8 মিলে হবে 36 বছর, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 36 বছর। এই প্রশ্নগুলো আগে খুব বেশি দেখা যেত, বানরের ওই অঙ্কগুলো। একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। তাহলে বানরটি প্রথম সেকেন্ডে উঠে হচ্ছে 3 মিটার, আবার বানরটি পরবর্তী 1 সেকেন্ডে নেমে আসে 1 মিটার। তাহলে বানরটি 2 সেকেন্ডে যায় হচ্ছে 2 মিটার, 2 সেকেন্ডে যায় 2 মিটার। আচ্ছা, যেহেতু শেষের এখানে আবার পরে দেখা বলা আছে বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে, তাহলে শেষের যে 3 মিটার সেটা কিন্তু 1 সেকেন্ডেই যাবে, কারণ তখন কিন্তু আর তার নামতে হবে না। তাহলে মোট যে উচ্চতা এটা হচ্ছে 13 থেকে শেষের যেই সেকেন্ডটা সেটা যদি বাদ দেই তাহলে হচ্ছে 10 থাকে। আচ্ছা, 10 মিটার উঠতে তার সময় কেমন লাগবে? যেহেতু প্রথম 2 সেকেন্ডে যায় 2 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 1 মিটার, তাহলে 10 মিটার যেতে লাগবে হচ্ছে তার 10 সেকেন্ড, 10 মিটার যাইতে লাগবে তার 10 সেকেন্ড, আর শেষের যেই সেকেন্ডে সেটাতে যাবে 13, অর্থাৎ মোট 11 সেকেন্ডে আপনার পুরো বাসটার উপরে সে উঠতে পারবে 11 সেকেন্ডে। 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি খাসির মূল্য কত? দেখেন এখানে দেওয়াই আছে 2টা গরুর মূল্য হচ্ছে 3000, অর্থাৎ একটা গরুর মূল্য হচ্ছে 1500। আচ্ছা, তাহলে 5টা গরুর মূল্য কত? তাহলে 1500 ইন্টু 5, 5 15 75, 2টা 0 অর্থাৎ 7500 টাকা। তাহলে 15টি খাসির মূল্যও হবে কিন্তু 7500 টাকা। তাহলে আমরা যদি বলি যে 15টি খাসির মূল্য 7500, তাহলে একটি খাসির মূল্য 15 দিয়ে ভাগ হবে, তাহলে 3টি খাসির মূল্য 3 গুণ হবে। তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে 5 দিয়ে যদি 75কে কাটি 5 15 75, 2টা 0 আছে অর্থাৎ 1500 টাকা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। 500 টাকার 10% হচ্ছে 50 টাকা, অর্থাৎ এখানে বিক্রয় মূল্য হচ্ছে 550। আচ্ছা, দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে, 10% কম হলে মানে 500 টাকার 10%, 500 টাকার 10% 50 টাকা, তাহলে 500 থেকে 50 টাকা বাদ দিলে 450 টাকা। কত টাকা লাভ হবে? তাহলে 550 থেকে 450 বাদ দিলে 100 টাকা বেশি লাভ হবে, তাহলে উত্তর হবে 100 টাকা। একটি কোম্পানি দিনে প্রথম যেই 1000 টাকার বিক্রির উপর 5% লাভ করে আর 1000 টাকার অতিরিক্ত বিক্রির উপর 4% লাভ করে। দিনে মোট 6000 টাকার জিনিস বিক্রয় হলে কোম্পানির সর্বমোট কত টাকা লাভ হবে? খেয়াল করে দেখেন, প্রথম 1000 টাকায় 5%, অর্থাৎ কি 1000 টাকার 5% হচ্ছে 50 টাকা। পরবর্তী যেই 5000 টাকা, অর্থাৎ টোটাল যেহেতু বলা আছে যে 6000 টাকার জিনিস বিক্রি করে, প্রথম 1000 টাকায় লাভ করে হচ্ছে 50 টাকা। পরবর্তী যে 5000 তার উপরে 4%, 2টা 0 যদি কেটে দেই 50 ইন্টু 4 সমান হচ্ছে
200 টাকা। তাহলে আমার দাঁড়ালো এখানে 50, এখানে হচ্ছে 200, টোটাল হচ্ছে 250 টাকা লাভ করে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 250 টাকা। বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত বছরে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে? প্রথমে চিন্তা করে দেখেন, বার্ষিক শতকরা, শতকরা মানে 100, অর্থাৎ 100 টাকায় বার্ষিক অর্থাৎ 1 বছরে আপনার সুদ হয় 6 টাকা। তাহলে সুন্দর করে আপনি লিখে ফেলেন, 100 টাকায় 1 বছরে আপনার সুদ হয় 6 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে আপনার সুদ হচ্ছে এত টাকা। বলা আছে 450 টাকায়, অর্থাৎ 450 টাকায় আপনার 1 বছরে সুদ হয় কত? 450 দিয়ে ভাগ করে দেন এখানে। তাহলে কাটাকাটি যদি আমি করি, 100 দিয়ে যদি কেটে ফেলি তাহলে হচ্ছে 4.5 হয়। 6 × 4.5 সমান হচ্ছে, আমরা পাই এখানে হচ্ছে 27 টাকা। পরের লাইনে দেখেন বলা আছে সুদে আসলে 558 টাকা, অর্থাৎ সুদ আসল মিলে হচ্ছে 558 টাকা। 558 টাকা হচ্ছে সুদে আসলে, আসল কত? 450 টাকা। সুদ আসল থেকে শুধুমাত্র আসল যদি বাদ দেন তাহলে আপনি পেয়ে যাবেন 108 টাকা। অর্থাৎ 27 টাকা আমরা যেটা দেখলাম, এই যে 27 টাকা, এটা সুদ হয় 1 বছরে, 1 টাকা সুদ হয় এত বছরে, আর 108 টাকা সুদ হয় কত বছরে? 27 দিয়ে 108কে ভাগ করেন, আপনি পেয়ে যাবেন 4 বছর। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 বছর। আপনারা যারা প্রাইমারি প্রস্তুতি নিতে হাবুডুবু খাচ্ছেন তাদের জন্য প্রাইমারি এই প্রধান শিক্ষকের জন্য স্বপ্নের স্কুলের একটা কোর্স রয়েছে, যেটা 1500 টাকার কোর্স পেয়ে যাবেন মাত্র 490 টাকায়। এই কোর্সের মধ্যে আপনি যা যা পাবেন সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। ইংরেজি, গণিত, বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং কম্পিউটার, প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি দেখেন গণিতের এখানে ফুল লেকচার রয়েছে। যতগুলো টপিক সিলেবাস অনুযায়ী সবগুলো টপিকের ভিডিও লেকচার পাবেন আপনি। প্রত্যেকটা ক্লাস প্রায় 1 ঘন্টা করে, আপনার কোনো কিছুই বাদ থাকবে না ইনশাল্লাহ। একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। কুইজ টেস্ট আছে এবং আপনি পিডিএফ সাজেশন পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোর্সটা সময়ে সময়ে আপনাদেরকে যত ধরনের আপডেটেড যে তথ্যগুলো আছে, যা যা আমরা হচ্ছে ম্যাটেরিয়ালস দিব, সব কিছু এখানে কিন্তু অ্যাড করা হবে। সো আপনারা যারা এই কোর্সটা কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হবেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে যুক্ত করে সেখানেও সব ধরনের আপডেট প্রদান করা হবে। যারা একদমই নতুন তারা স্বপ্নেরস্কুল.com লিখে স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ঢুকবেন। রেজিস্ট্রেশন অপশনে আপনার নাম, আপনার ইমেল আইডি এবং ছোট্ট করে একটা পাসওয়ার্ড দিয়ে এটা লিখে রাখবেন, কারণ এই রেজিস্ট্রেশন আইডি দিয়েই আপনি আপনার কোর্সগুলো দেখতে পারবেন। এবং সকল কোর্সে যখন ক্লিক করবেন তখন আপনি প্রধান শিক্ষক বুলেট কোর্সটার মধ্যে ক্লিক করে আপনার যেটা করতে হবে, অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্টে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে আসবে যে ভিউ কার্ট। ভিউ কার্টে ক্লিক করার পরেই আপনি কিন্তু এই অপশানটা পাবেন। এই অপশানের মধ্যে প্রসিড টু চেক আউট, প্রসিড টু চেক আউটে ক্লিক করে আপনি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার দিয়ে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার এখানে পেমেন্ট অপশনে চলে আসবে। বিকাশ বা নগদ যখন আপনি সিলেক্ট করবেন তখন এখানে একটা নাম্বার দেওয়া আছে 01689144720। এই নম্বরে আপনি যে কোনো জায়গা থেকে সেন্ড মানি করে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন। বসানোর পরে ভেরিফাইয়ে ক্লিক করলে আপনি কিন্তু এই কোর্সের ইংরেজি লেকচার, ম্যাথ লেকচার, বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান সব ধরনের লেকচার দেখতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে যাচাই করতে পারবেন। প্রতিনিয়ত কোন কোন জিনিসগুলো আপডেট হচ্ছে সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন। এবং আমার মনে হয় সবার আগে গুছানো প্রস্তুতি আপনি নিতে পারবেন। 80 থেকে 90% প্রিপারেশন আপনার এই কোর্সের মাধ্যমে হয়ে যাবে। বাকি সময়গুলো আপনি শুধু রিভিশনের উপরে থাকবেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, বেশি বেশি বই কেনা নয়, বেশি বেশি রিভিশন দিলেই একমাত্র পরীক্ষায় ভালো করা যায়।
বিভিন্ন সিরিজের বই কিনে কোনো লাভ নেই যদি আপনি এটা রিভিশন না দিতে পারেন। আপনার যেটা স্ট্র্যাটেজি হবে সেটা হচ্ছে একই জিনিস আপনি 10 বার রিভিশন দেন, তাহলে দেখবেন পরীক্ষার হলে কনফিউশনের রেট একদম 0% হয়ে যাবে। সো আমার সাজেশন এটাই থাকবে, আপনারা এই কোর্সটায় ভর্তি হয়ে যান, আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ আপনি সফল হবেনই, এবং সময়টাকে কাজে লাগান। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। এই গণিতের জন্য ইনশাল্লাহ আরেকটা এপিসোড দিয়ে আমরা সেটা শেষ করব। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।